নীলফামারীর জলঢাকায় কফি চাষ করে সফলতা পেয়েছেন নারী উদ্যোক্তা খাদিজা বেগম। ৫ বিঘা জমিতে মাত্র ৬৫০ গাছ দিয়ে শুরু করলেও বর্তমানে তার বাগানে ৩,০০০ কফি গাছ রয়েছে। খাদিজা বেগমের এই উদ্যোগ স্থানীয় তরুণদের কফি চাষে অনুপ্রাণিত করছে। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় পানীয় কফি। কফি গাছের ফল মূলত কফি চেরি নামে পরিচিত। এই ফলের বীজ ভেজে গুঁড়ো করে তৈরি হয় নানা জাতের কফি। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় ব্রাজিলে আর মার্কিন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশেও বর্তমানে কফি চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক ফসল হিসেবে সম্প্রসারিত হচ্ছে। উত্তরের জেলা নীলফামারীর জলঢাকার নারী উদ্যোক্তা খাদিজা বেগম প্রত্যন্ত অঞ্চলে কফি চাষ করে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। শুনবো তার সংগ্রাম আর সফলতার গল্প। আগে হাতে যে কফি ছিঁড়তাম, লাল কফি যেটা ওটা ছিঁড়তাম, ছেঁড়ার পরে ওটা ছেলার পরে শুকাইতাম। শুকার পরে আমি মাঝখানে আরেকটা বিন আছে, ওই বিনটা আমরা কড়াইতে ভাজতাম। ভাজার পরে আমি ওইটা ব্লেন্ডারে গুঁড়া করে সেল দিতাম। তারপরও সবাই মানে আমাদের এই কফি খাওয়ার সবাই পছন্দ করছে। এই কফিটা ঘ্রাণ খুব সুন্দর ছিল। মেশিনে এখন প্রসেস করতেছি, গ্রাইন্ডার করতেছি, রোস্টার করতেছি। আর আমার কফি বাইরে যাচ্ছে, বিদেশ থেকেও মানে লোক অর্ডার দিছে, ওখানেও দিচ্ছি। সব এলাকায় আমার কফি যাচ্ছে। আমি এটা আমাকে খুব ভালো লাগতেছে, আর আমি এটা বাণিজ্য আকারে করতে চাই। এখন স্বামীর মৃত্যুর পর 2 সন্তানের সংসার সামলে নিজেকে আজ একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন এই সংগ্রামী নারী। আমার 2014 সালে আমার স্বামী মারা যায়। মারা যাওয়ার পরে আমার ব্যবসা দেখাশোনা করা লাগে, 2 ছেলেকে পড়াশোনা করা। আমার ব্যবসা আমি করছি 7 বছর। আমাকে খুব মানে খারাপ লাগছে, কষ্ট লাগছে যে আমার স্বামী চলে গেল, আমার 2টা ছেলে রেখে, ছেলে 2টাকে পড়াশোনা করা, ইয়ে করা খুবই কষ্টকর। তারপরে আমার ছেলে ঢাকায় পড়াশোনা করত। ও বলতেছে, আম্মু আমি আমাদের পরিত্যক্ত জমি বা বাড়ির আশপাশে যেগুলো আছে ওগুলোতে বাগান লাগাই। না, ঠিক আছে বাবা, তুমি লাগাও, আমি দেখব। তার অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ জাতীয় পর্যায়ে জয়িতা পুরস্কার সহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন খাদিজা বেগম। কামরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ। ইট পাথরের ব্যস্ত এই নগরীতে ভোর থেকেই কারো কারো শুরু হয় বেঁচে থাকার লড়াই। এদের মধ্যে শিশুও আছে। প্রচলিত শব্দে এরা পথশিশু, যাদের নির্দিষ্ট ঠিকানা নেই কোনো আপনজন। সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প চাইল্ড সেন্সিটিভ ফাইল প্রোটেকশন ইন বাংলাদেশ এর তথ্য বলছে দেশে বর্তমানে পথশিশুর সংখ্যা প্রায় 34 লাখ, যার মধ্যে 58.2%-এরই কোনো জন্ম সনদ নেই। স্কুলে গেছিলাম, ফিরে দিছে কাটলেগা। স্কুলে ভর্তি হইতে পারতাছি না, আমার জন্ম নিবন্ধন না থাকার কারণে। জন্ম কাগজ না থাকার লাগে স্কুলে ভর্তি হইতেছে না। যে সরকারি থেকে সমস্যা হইতেছে, পারতাছি না। জন্ম নিবন্ধন না থাকার কারণে এই সকল শিশুরা রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ এবং আধুনিকায়ন করার জন্য। পথশিশুদের সুযোগ সুবিধা বা নাগরিক অধিকার নিশ্চিতের প্রধান বাধা অভিভাবক না থাকা। তবে কোনো সংস্থা যদি অভিভাবকের দায়িত্ব নিয়ে জন্ম নিবন্ধন করে, তাহলে সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য তাদের নিবন্ধনের আওতায় আনতে সুবিধা হবে। এনজিওদের মাধ্যমে বা কোনো অর্গানাইজেশনের মাধ্যমে না আসে, তাহলে এটা করাটা একটু ডিফিকাল্ট, কারণ এরা স্ক্যাটার থাকে এবং এদের জন্য গিয়ে ওই জায়গায় গিয়ে ওরা যেখানে থাকে সেই জায়গায় গিয়ে এই সার্ভিসটা দেওয়া সম্ভব না। আমরা যেমন যখন ভ্যাকসিনেশন করি, ভিটামিন এ ক্যাপসুল ভ্যাকসিনেশন অথবা অন্য ভ্যাকসিনেশন করি, আমরা বিভিন্ন মোবাইল মোবাইল টিমের মাধ্যমে ওদেরকে রিচ করি। কিন্তু জন্ম নিবন্ধনকরণটা আসলে সেই সার্ভিসটা ওইভাবে গিয়ে করা যায় না। জন্ম নিবন্ধন না থাকায় এই শিশুরা বড় হয়ে চাকরি, ব্যাংকিং সুবিধা বা রাষ্ট্রীয় সেবা পাবে না। ফলে তারা ঢুকে পড়তে পারে অপরাধ জগতে। এছাড়া অনেকে এই বয়সেই জড়িয়ে পড়ছে নানা অপকর্মে। আলোয়ার খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাসাবাড়িতে গ্যাস নেই, তাই দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। সঠিক সময়ে রান্না করতে না পেরে দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশিরভাগ মানুষের। এই চিত্র নরসিংদী জেলার।
গ্যাস তো থাকে না, গ্যাস আসে 3টা বা 2টার পরে গ্যাস একটু পাওয়া যায়। সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাওয়া দাওয়া করে খাওয়াতে পারতেছি না। শুধু বাসাবাড়ি নয়, সিএনজি ফিলিং স্টেশনগুলোর অবস্থাও খারাপ। গাড়ির দীর্ঘ সারি থাকায় ভোগান্তিতে পড়েছেন চালকরা। 5 ঘন্টা হয়েছে বলছি তেলের গ্যাসের লেগা, কিন্তু আমরা এখন যদি কাজ করবো কি, ছেলে মেয়ে চালাবো কি, সংসার চলবো কেমনে? এছাড়া গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে বেশিরভাগ কলকারখানার উৎপাদন। এতে সীমাহীন দুর্ভোগে কারখানার মালিক ও শ্রমিকরা। একটাই তো বন্ধ, অসল মাল নিচ্ছে না, ট্যাঙ্ক বন্ধ। বিদ্যুৎ আসলে তো গ্যাস নাই, গ্যাস আসে তো বিদ্যুৎ নাই। গ্যাসের কারণে মিল মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমগর সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যায়। দেশের কাপড়ের চাহিদার প্রায় 70% আসে নরসিংদীর তৈরি কাপড় থেকে। জেলার টেক্সটাইল, ডাইং ও স্পিনিং মিলের সংখ্যা 3000-এর বেশি। বিদ্যুৎ বিপর্যয় ও গ্যাস সংকটে উৎকণ্ঠায় ব্যবসায়ীরা। আমার ডাইং প্রিন্টিং মিলসের ভিতর প্রায় আজকে 2 সপ্তাহ যাবৎ গ্যাসের কোনো চাপ পাচ্ছে না, স্বল্প চাপ, যা দিয়ে আমরা প্রোডাকশন করতে পারতেছি না। যেখানে পূর্বে গ্যাস এখানে আমাদের এনেছিল 30 PSI থেকে 25 PSI, এবং আমরা জানালাগুলো চালাই 15 PSI, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে জেলার চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহ রয়েছে। এর মধ্যে ঘোড়াশাল, পলাশ, ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে সিএনজি স্টেশন, কারখানা ও বাসা বাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংযোগের জন্য আমরা রেগুলার মোবাইল করতেছি মাসে 4টা থেকে 5টা। এটা যে আমি যতটুকু জানি যে বাড়ি থেকে স্টাফ আসছেন, মন্ত্রীতে কাজ করছেন, আশা করি দ্রুত এটা সংকটটা সমাধান। তিনি জানান, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি সমস্যার সমাধান হলে কেটে যাবে গ্যাস সংকট। আমরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা সামনে রেখে সচিবালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘক্ষণ তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। এক পর্যায়ে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী হিসেবে বেছে নেয় বিএনপি। দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার বেলা 12:15টার দিকে। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা দেন জোটের নেতারা। পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির নেতাদের বৈঠকের সমালোচনা করেন জামায়াতের এই নেতা। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীত রেকর্ড আমাদের জানা নেই। তো এই যে কাজটি ওনারা করছেন, তাহলে ওনারা গণতন্ত্রকে কিভাবে দেখেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে আমি স্বৈরতন্ত্র। দুপুর 2টার পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় সচিবালয়ে বৈঠকের বিষয়ে জামায়াতের অভিযোগের জবাব দেন স্থায়ী কমিটির এই সদস্য। আজকে কোনো মিটিং ছিল না, যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদেরকে ডেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিকেল 4টা পর্যন্ত 3টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানান ইসি সচিব। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2জনা। 20 আগস্ট 349 জন সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। জাতীয় সংসদে বিএনপির 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।
লক্ষ্মীপুরে গতরাতে ভারী বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। জেলার বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শহরের বিভিন্ন সড়কে পানি জমে থাকায় সকাল থেকে পথচারী ও যানবাহন চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ। লক্ষ্মীপুর পৌরসভার মোবারক কলোনি, বিটিআই মোড়, কলেজ রোড, শামশেরাবাদে হাঁটুর সমান পানি জমে যাওয়ায় প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কের পাশাপাশি বাসাবাড়ির আশেপাশেও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডের ট্যাঙ্কার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অন্তত 7 শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও কয়েকজন। শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গমন হতে দেখেন। এরপর সেফটি টিমের কয়েকজন সদস্য লিকেজটি পরীক্ষা করতে গেলে 7 জন অসুস্থ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 5 জনকেই মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 শ্রমিক মারা যান। ঘটনার তদন্ত শুরু করেছে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা। দেশের বিভিন্ন অঞ্চলের মতো দিনাজপুরেও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শহর থেকে গ্রাম সবখানেই সমানতালে চলছে বিদ্যুতের লোডশেডিং। এ বিষয়ে আরও তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, জেলায় 24 ঘন্টায় কতটা সময় লোডশেডিং চলছে, জনজীবনের প্রভাব নিয়ে আমাদের জানাবেন। তোমরা আপনি জানেন যে সারা দেশে দিনাজপুরেও ঘন ঘন লোডশেডিং আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শহরে 1 ঘন্টা বিদ্যুৎ থাকছে, আবার 1 ঘন্টা বন্ধ থাকছে। এরকম করেই কিন্তু গত কয়েকদিন ধরেই এই অবস্থা চলছে। আর গ্রামের কথা যদি আপনাকে বলি, সেটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এতে করে মানুষের যে স্বাভাবিক কর্মজীবন, সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। আমরা দেখেছি যে কৃষিকাজের অনেক ক্ষেত্রে কৃষিকাজেও বিদ্যুতের প্রয়োজনীয়তা রয়েছে। বিশেষ করে কিছু কিছু অঞ্চলে শ্যালো মেশিন চালিত যে কৃষি জমিতে পানি সেচ দিতে হচ্ছে, সেখানে কিন্তু বিদ্যুতের প্রয়োজনীয়তা রয়েছে। সেই প্রয়োজনীয়তার কারণে বিদ্যুৎ ঠিক মতো পাচ্ছে না, ফলে তাদের যে মোটর রয়েছে, সেই মোটর কিন্তু ঠিক মতো চালাতে পারছে না। এবং কৃষিকাজের অন্যান্য যে কাজগুলো রয়েছে, সেখানেও কিন্তু ব্যাঘাত ঘটছে। পাশাপাশি আমরা দেখেছি যে গ্রামগঞ্জের যে পোল্ট্রি ফার্মগুলো রয়েছে, সেই পোল্ট্রি ফার্মগুলোতে কিন্তু বিদ্যুতের কারণে ফ্যানের প্রয়োজনীয়তা রয়েছে। ফ্যান ঠিক মতো না ঘোরার কারণে সেখানে অনেক মুরগি সমস্যা হচ্ছে। কোনো কোনো জায়গায় মোটর চালিত বা বিভিন্ন চালানোর হচ্ছে, সেটা কিন্তু আসলে অনেকটা সমস্যা হচ্ছে। পাশাপাশি শহরে যদি কথা বলি, আপনাদের ছোট ছোট যে শিল্প কলকারখানাগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেকটাই 1 ঘন্টা চলছে, আবার 1 ঘন্টা বন্ধ হয়ে যাচ্ছে। উৎপাদনের ব্যাঘাত করছে। সব মিলে সন্ধ্যার পরে বিদ্যুতের চরম ঘাটতি দেখা যায় এবং রাতে 2 থেকে 3 বার 4 বার পর্যন্ত বিদ্যুৎ চলে যায়। এতে করে মানুষের রাতের ঘুম অনেক পর্যন্ত কিন্তু হারাম হয়ে গিয়েছে। অনেকে কিন্তু অভিযোগ করছে, তারা বলছে যে এই রাতের এই প্রচন্ড গরম এখন এই এলাকায় চলছে। এই গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং, ঠিক মতো পাখা বা ফ্যান না ঘোরার কারণে মানুষের যে রাতের ঘুমটাও কিন্তু ঠিক মতো হচ্ছে না। সব মিলে আপনাকে বলতে পারি যে মানুষের এই ঘন ঘন লোডশেডিং এর কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি দিনাজপুরের যে ন্যস্ত নির্বাহী প্রকৌশলী রয়েছেন আহসান হাবিব, তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি বলেছেন যে দিনাজপুর শহরেই শুধুমাত্র আজকের দিনে 51 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। তিনি এখন পাচ্ছেন 36 থেকে 37 মেগাওয়াট বিদ্যুৎ এবং এই বিদ্যুতের প্রায় 13 থেকে 14, কোনো সময় 20 মেগাওয়াট বিদ্যুৎ শহরের জন্য ঘাটতি হচ্ছে। এবং কোনো তিনি বলেছেন যে কোনো সাইট বন্ধ রেখে আবার কোনো সাইট চালু করতে হচ্ছে। এভাবেই সে কোনো রকম করে এই লোডশেডিং এর যে একদিকে লোডশেডিং দিতে হচ্ছে, অন্যদিকে বিদ্যুৎ চালিত হচ্ছে। এভাবেই আসলে গত কয়েকদিন ধরে এই চিত্র দিনাজপুরের জেলায় সর্বত্রভাবে এতে প্রায় 2 বছর হতে যাচ্ছে। আর 4-5 দিন পরে হয়তো 2 বছর হয়ে যাবে। এই 2 বছরের ভিতরে আমরা সেরকম কিছুই পাইলাম না, কারণ তাদের স্থায়ীভাবে কোথাও একটা স্মৃতি করে রাখবেন সেই ধরনেরও কিছু একটা আজ পর্যন্ত হলো না। আশায় ছিলাম যে সরকার ক্ষমতায় আছে, আমাদের সন্তানের বিচার হইব,
কিন্তু আমাদের তো বিচার তো দূরের কথা, আমাদের মামলার কোনো নামই নাই। আর তারপর আশা ছিলাম যে সন্তানটা তো আর পাবো না, যে সন্তানের বিচারটা যদি আমরা দেখে যেতে পারতাম, তারপর আত্মার মধ্যে একটু শান্তি পাইতাম। 2টা বছর পার হয়ে গেছে, কোনো কিছু দেয় না। গণ অভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু শ্রাবণ গাজীর পরিবারের সময় যেন থমকে আছে। সন্তান হারানোর শোক আর বিচারের অপেক্ষায় দিন কাটে তার স্বজনরা। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। শুক্রবার সকাল 7:30টার দিকে ভাটিয়ারি এলাকায় ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে পুরনো একটি জাহাজ কাটার কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ গ্যাস ট্যাঙ্কের পাইপে ছিদ্র হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের যৌথ চেষ্টায় শ্রমিকদেরকে উদ্ধার করা হয়। সেখানে 3 জনের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জাহাজ তো পরে কাটা শেষ, ওটা লাস্ট ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কিটা মনে করেন কাটতে ধরছে আর ওই গ্যাসগুলো সম্পন্ন আছে এই রুমে আক্রমণ করছে। আমার মনে হয় এটা আমার তো দুই ভাই একসাথে মরে গেছে ভাই। তোর মধ্যে আমার ভাইও আছে, মামাতো ভাইও আছে, তো এটা শুনে চলে আসছি। ইনজুরিও ছিল, আবার হয়তো ওই যে যেটা গ্যাসটা যেটা বিস্ফোরণ হয়েছে ওইটা ইনহেলেশনও ছিল, হ্যাঁ দুইটা হইতে পারে, পরবর্তী ইয়াতে আমরা জানতে পারবো। ফায়ার সার্ভিস বলছে পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা ট্যাঙ্কের কাছে যাওয়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে ওই উৎপন্ন না হয়, এটার যে ইয়েগুলো আছে, গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। পাইপে যে গ্যাসগুলো জমে আছে, শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। অসুস্থ শ্রমিকদেরকে দেখতে দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। তিনি সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পে গত 10 বছরে দুর্ঘটনায় কমপক্ষে 135 জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। এদিকে গ্যাস সংকট দেখা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ফিলিং স্টেশনগুলোতে। বৃহস্পতিবার রাত থেকে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা জানাতে পারেনি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। তবে গত বুধবার থেকে জেলার 5টি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। মজুরি বৃদ্ধির দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। মাত্র 9 টাকা মজুরি বৃদ্ধির গেজেট বাতিল করে সর্বনিম্ন 500 টাকা নির্ধারণের দাবি জানান শ্রমিকরা। শুক্রবার আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র 187 টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই দৈনিক 500 টাকা মজুরি নির্ধারণের দাবি জানান তারা। চা শ্রমিক সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা সমাবেশে ছিলেন। চুয়াডাঙ্গা সদরের হোগলডাঙ্গা গ্রামের একটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে অন্যের প্যাকেটে জৈব সার বাজারজাত করায় 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুর 12টা থেকে 2:30 পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন বাজার ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে সংস্থাটি। অভিযানে জার্মান এগ্রো ফার্মের মালিক হাফিজা খাতুনকে জরিমানার পাশাপাশি নিজস্ব প্যাকেটে জৈব সার বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়। পটুয়াখালীর কলাপাড়ায় মাহিন নামের এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 3 জন। শুক্রবার ভোর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। ওই প্রবাসী মাহিনের স্ত্রী জানান, রাতে 5 থেকে 6 জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরে তাদের হাত পা বেঁধে মারধর করে এবং তার পুত্রবধূকে ধর্ষণ করার চেষ্টা চালায়। এ সময় তার ছেলে নাইম বাধা দিলে তার পায়ে গুলি করে। এছাড়া শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে 25 ভরি স্বর্ণালংকার, প্রায় 2 লাখ টাকা ও একটি আইফোন নিয়ে চলে যায় ডাকাত দল।
দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল শনিবার। এ উপলক্ষে দলের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজধানী নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দলের সিদ্ধান্তে নতুন মহাসচিব করা হবে। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল 11টায়, গুলশান কার্যালয়ে বাদ আসর দোয়া অনুষ্ঠিত হবে।